বা আইএসএফের এই লড়াইকে এগিয়ে নিয়ে যেতে যারা আপ্রাণ চেষ্টা করেছিল, বিভিন্ন কারণে যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গকেও আমরা স্মরণ করছি। আর একটা নাম নিলে আমাদের মনে হয় এই চতুর্থ বার্ষিকী উদযাপন বিতা হবে সে আমাদের দলের প্রাণপুরুষ, প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজানকে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ঠিক যেই সময়ে তৃণমূল কংগ্রেসের অত্যাচারের সীমা যখন ছাড়িয়ে যাচ্ছিল, গ্রামে গঞ্জে যখন বিরোধী দলের পতাকা লাগালে তাদের উপরে আক্রমণ নেমে আসতো, সেই ভয়কে উপেক্ষা করে তিনি একা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে আইএসএফের প্রতিষ্ঠার সূচনা করেছিলেন। তারপরেই কিন্তু গ্রামে গঞ্জে বিরোধী পতাকা যার জন্য বেশি উঠতে শুরু করেছিল, তাকে আমাদের পার্টির পক্ষ থেকেও ধন্যবাদ জানাই। বন্ধুগণ, যারা মিডিয়ার মাধ্যমে শুনছেন বা দেখছেন তারা নিশ্চিতভাবে অবগত আছেন আইএসএফ কি করতে চায়, আইএসএফের লক্ষ্য কি, আইএসএফের উদ্দেশ্য কি। তবে আমি বলি, আজকের দিনে মিডিয়া বন্ধুর মাধ্যমে গ্রামে গঞ্জের থেকে শুরু করে শহরের মানুষের কাছে এটাই পৌঁছে দিতে চাই, আইএসএফ বিকল্প রাজনীতির সন্ধানে আছে। আমি উদাহরণের জন্য একটা বলতে পারি, মাননীয় মমতা ব্যানার্জির স্বপ্নের রং নীল সাদা রং করে দিচ্ছেন। ওনার স্বপ্নের রং হসপিটালগুলো, স্বাস্থ্যকেন্দ্রের সামনে নীল সাদা রং করে দিচ্ছেন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার মান তলানিতে চলে যাচ্ছে। তাই আমরা বলি এখানে যে শুধুমাত্র নীল সাদা রং করলে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন হয় না, আরও অবনতি ঘটছে। মুখ্যমন্ত্রী নিজে উষ্মা প্রকাশ করেছেন তার স্বাস্থ্যেও নাকি চিকিৎসাতেও গোলমেল হয়েছে। বন্ধুগণ, আমরা দেখছি হসপিটালের সামনেতে কিভাবে দালাল রাজ চলছে। মুখ্যমন্ত্রীও বলছেন দালাল রাজ বন্ধ করতে হবে, কিন্তু বন্ধ করার জন্য নির্দিষ্ট কোনো পলিসি ঠিক মতো আনতে পারছে না। হ্যাঁ, আইএসএফ বিকল্প পলিসির কথা বলছে, কিন্তু শাসক সেটাকে অ্যাকসেপ্ট করছে না। আমাদের আইএসএফের বক্তব্য, হসপিটালগুলোর সামনে ডিসপ্লে বোর্ড লাগিয়ে দেওয়া হোক, সেখানে আইসিইউ কত আছে, আইডিইউ কত আছে, মেল ওয়ার্ড, ফিমেল ওয়ার্ড, জেনারেল ওয়ার্ড কত আছে, সেখানে ডিসপ্লে বোর্ডে লাগিয়ে দেওয়া হোক। যে আগে আসবে তার জন্য সেখানে সে ফার্স্ট সাব কাম ফার্স্ট সাব হবে, সে পাবে, কোনো দালাল রাজ এখানে থাকবে না। এই বিকল্পের কথা বলছি। যখন এই বিকল্পের কথা বলছি, কালি এই বিকল্পটা যদি এস্টাবলিশ হয়ে যায়, তাহলে হসপিটালে যে সমস্ত দালাল রাজেরা আছে, যারা দালাল আছে, দালালির টাকা হয়তো কালীঘাটে পৌঁছাবে না, দালাল রাজ বন্ধ হয়ে যাবে, কালীঘাটের হয়তো চুলো ঠিক মতো জ্বলবে না। সেই জন্য আমাদেরকে আটকানোর চেষ্টা করা হচ্ছে। আমরা কি বিকল্পের কথা বলছি? আমরা চিৎকার করে বলছি, বা শুধু আমরা নয়, কলকাতার রাজপথে আজকে 1000 দিনের ওপরে এসএলএসটি থেকে শুরু করে, গ্রুপ ডি থেকে শুরু করে, প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে মাদ্রাসা নিয়োগেও যে দুর্নীতি হয়েছে, এই আওয়াজ তুলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন চলছে। আর মুখ্যমন্ত্রী বা তৎদল বলে আসছেন যে আমরা সততার প্রতীক, আমরা স্বচ্ছভাবে নিয়োগ করতে চাইছি। আমরা বলি আইএসএফের প্রোগ্রামকে আটকাতে হবে, আইএসএফের প্রোগ্রাম করতে দেওয়া যাবে না। কোটি কোটি টাকা খরচ করে কোর্টে চলে যাচ্ছে, কিন্তু যে আইনি জটিলতা আছে, কোনো লয়ারকে দিয়ে জটিলতাকে কাটিয়ে যাতে দ্রুত নিয়োগ করা যায়, তার সদিচ্ছা সরকারে দেখতে পাচ্ছি না। উপরন্ত কি দেখছি, কিছু চোর, কিছু চাকরি চোর, কিছু মেধা চোর, যারা তাদেরকে বাঁচাবার জন্য জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে সেভ রাখার জন্য অপচেষ্টা চালাচ্ছে। আমরা অল্টারনেটিভ পলিটিক্সের কথা বলি, বিকল্পের সন্ধানের কথা বলি। আমরা রাজ্য সরকারকে এখান থেকে একটা প্রস্তাব দিতে চাই, আগামী দিনে যে সমস্ত পরীক্ষাগুলো নিয়ে হবে, ওএমআর শিটের একটা কার্বন কপির ব্যবস্থা করা হোক। যে ছেলে মেয়ে পরীক্ষা দেবে, পরীক্ষার শেষে তার কার্বন কপিটা বাড়িতে নিয়ে চলে যাবে। পরীক্ষার শেষে রেজাল্ট আউট হবে যখন, অরিজিনাল যে ওএমআর শিট থাকবে সেটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার ডাউনলোড করে দেওয়া হবে। পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ চাইলে কোন ছেলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এই সার্ভিসে এক্সামে ওএমআর শিটে কত নাম্বার পেয়েছে তার দেখার সুব্যবস্থা করে দিতে হবে, তাহলেই তো চুরি বন্ধ হয়ে যাবে। শুধু তাই নয়, আমরা সরকারের কাছে প্রস্তাব রাখতে চাই, সততার প্রতীক যাকে বলে, যার অনুপ্রেরণা ছাড়া সিংহে শাবকের জন্ম হয় না, তার কাছে আমরা প্রস্তাব রাখতে চাই, ভাইবা টেবিলে সমস্ত ভিডিওগ্রাফি হোক। যদি সৎ সাহস থাকে
লাইভ স্ট্রিমিং করা হবে ওখান থেকে। কার ছেলেটা কি প্রশ্নের কতটা উত্তর দিতে পারছে এক্সপার্টদের, তার ভিত্তিতে তার নাম্বারটা আসবে। জনমানুষে ছেড়ে দেওয়া হোক, তখনই তো বোঝা যাবে কার মেধার ভিত্তিতে চাকরি হচ্ছে না মেধা চুরি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু আমার মনে হয় সততার প্রতীক এ কাজটা করবে না। যদি সততার প্রতীকে কাজ করে, তার দলে যারা চাকরি বিক্রি করছেন বলে দলে এখনো টিকে আছে, সেই ছিটেফুটা যেগুলো আছে এখন সেইগুলোও থাকবে না। বন্ধুগণ, আমরা যখন বিকল্পের সন্ধানের কথা বলছি, সরকার যখন ব্যর্থ হচ্ছে, বিরোধীদেরকে বিভিন্নভাবে তাদেরকে আটকানোর চেষ্টা হচ্ছে। কখনো মিথ্যা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে, তো কখনো গুন্ডাগার্দি করে আটকানোর চেষ্টা হচ্ছে, তো কখনো এমন কিছু তথ্যের পরিবেশন এমন কোনো জায়গায় দেওয়া হচ্ছে যাতে বিরোধী শক্তিরাও কিছুটা হলেও দুর্বল হয়ে যাচ্ছে। তাই আমরা বলি, সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য রাজনীতির ময়দানে এসেছি। ক্ষমতা দখল আমাদের স্বপ্ন নয়। আজকে আমাদেরও খারাপ লাগছে, আমাদের যে 2 মাস ধরে কর্মী সমর্থকদের যে আবেগ ছিল, কলকাতায় আসার প্রতিষ্ঠা দিবস উদযাপন করতে চেয়েছিল, হয়তো সেই অর্থে পারছে না। তবে আমি আমার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলবো, ওই ক্ষোভ, এই রাগটাকে ব্যালট বক্সে ট্রান্সলেট করতে হবে, রূপান্তরিত করতে হবে, সেখানে পাঠাতে হবে। শুধু কর্মী সমর্থক নয়, বুথে বুথে এখন যে 2-10টা তৃণমূলের কর্মী এখনো টিকে আছে, বাকি তো সব শেষ হয়ে গেছে। ওই 2-10টাকেও ভোটও কিভাবে আইএসএফ এর ব্যালট বক্সের মধ্যে আনা যায়, ইভিএম মেশিনে ট্রান্সফার করা যায়, তারও দায়িত্ব নিতে হবে। সাথে সাথে এটা বলে যায়, ভিক্টোরিয়া হাউসের আমরা প্রোগ্রাম করার ইচ্ছে ছিল, আমাদেরকে কোর্ট যে নির্দেশনা দিয়েছে আমরা অক্ষরে অক্ষরে পালন করবার বলেছিলাম, এখন আমরা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। তবে আগামী দিনে আমরা আমাদের আইএসএফ এর পক্ষ থেকে ভিক্টোরিয়া হাউসের সামনে প্রোগ্রাম করব। আজকে যে কর্মী সমর্থকরা আসতে পারলেন না, তাদেরকে সাথে নিয়ে করব। কোনো হাওতাশার জায়গা নয়, রাজনীতির ময়দানে এসেছি আমরা। রাজনীতি একদিনের খেলা নয়, এটা সুদূর প্রসারী। আর সমাজ ব্যবস্থা পরিবর্তন করার জন্য আমরা রাজনীতির ময়দানে এসেছি। সুতরাং নানা চড়াই উতরাই থাকতেই পারে, প্রয়োজনে আমরা পিঠ পেতে দেবো বলে আমরা অঙ্গীকারবদ্ধ হয়েছি। যেমন একটা আজকের দিনটা আমাদের কাছে কিছুটা হলেও একটু বেদনাদায়ক লাগছে, অবশ্যই আগামী যেটা আসছে সেটা আমাদের কাছে অনেকটাই আরামদায়ক হবে, এটা আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি। শুধু আমাদের লক্ষ্য যেটা, সে জায়গায় আমাদেরকে স্থির থাকতে হবে। আমাদের লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না, কারণ অনেক অপশক্তি আমাদের মধ্যে ঢুকে আমাদেরকে লক্ষ্যভ্রষ্ট করার চেষ্টা করবে। তাদের ফাঁদে আমরা পা দেব না। দূরে যারা বন্ধুগণ শুনছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য, পঞ্চায়েত নির্বাচনে যেভাবে গণতন্ত্রকে হত্যা করেছে, তার জবাব দেওয়ার সময় আমি বলেছিলাম 2024 ইভিএম মেশিনের মাধ্যমে। সাথে সাথে শুধু এটুকু অ্যাড করে নেন,